আমি যে এলাকায় থাকি এলাকার নাম চানমারি। আমি চানমারি বাজারের ভিতরেই থাকি। ওই এলাকায় আমার বয়সী অনেক ছেলেমেয়েরা আছে, যারা কিছু ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করে ভদ্র নম্র, আর কিছু ছেলেমেয়েরা আছে আমার বয়সী যারা নেশা করে, তারপর কাজ করে, কেউ মারামারি ইত্যাদি করে। আসলে এখানে শিশুদের বিরুদ্ধে যে মামলাগুলো মেইন হচ্ছে সেটা হচ্ছে মাদকের মামলা হচ্ছে। এই সুযোগটা আসলে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা এই সুযোগটা কারণেই শিশুদেরকে এবং নারীদেরকে এই মামলাটাতে সম্পৃক্ত করছে। বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা আছে, যে সমস্ত নারীরা এই সমস্ত মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে, তারা হচ্ছে যে যাদের ছোট বাচ্চা আছে, যখন আমরা দেখি যে না এই মাকে আমরা যদি জেলখানায় ঢুকিয়ে দিই, আলটিমেটলি এটাতে কিন্তু সমাজের কোনো উপকার হচ্ছে না। এই শিশুদেরকে আসলে মাদকের মামলায় তারা অধিক পরিমাণে জড়িত হচ্ছে বলেই আমরা তাদেরকে খুব একটা সহসাই জামিনে যেমন মুক্ত করতে পারছি না, এই কারণেই তাদেরকে সরাসরি আমাদের এই অর্ডারের এগেইনস্টে কিন্তু তাদেরকে হাইকোর্টে যেতে হচ্ছে। এটা তাদের জন্য খুবই কষ্টকর হচ্ছে। যে যারা এই যে বাচ্চা যে অপরাধীগুলো হচ্ছে, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে তাদের বাবা মা নাই, বস্তির লোক, নিম্ন আয়ের লোক, বাবা দেখা যাচ্ছে স্কুল যাচ্ছে, তার কোনো চাহিদা পূরণ করতে পারছে না, সেই সব ছেলেমেয়েরা এই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে আর কি। ডিপ্রাইভ তো অবশ্যই, ডিপ্রেশন থেকে তাদের হয় যে তারা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। এটা আমার মা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 7:30টার আগে কাজে চলে যায়। কাজে চলে যাওয়ার পর আমি স্কুলে চলে যাই। স্কুলে যাওয়ার পর মা স্কুলে ওই ডগ ইয়ারকে কাজ করে, জাহাজ বানায় যে ডগ ইয়ারকে কাজ করে। ওই সময়টা স্কুলে যাই না, ওই সময়টা মা ভোরবেলা উঠে কাজে চলে যাইতো। আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠে বাইরে বেরোতাম। হয়তো কখনো কাঠগোলা যায় কাঠ চুরি করতাম, আবার কখনো বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতাম, বাজে নেশা করতাম ইত্যাদি, মানে মারামারি করতাম, কাটাকাটি ইত্যাদি কাজের সাথে যুক্ত থাকতাম। এরকম করে আমার সারাদিনটা কাটতো। আমার নাম আলিয়া বেগম। আমার 4 ছেলে, মেহেদি আমার ছোট ছেলে। ওর বাবা মারা গেছে এই যে 1 বছরের মাথায় যাই আর কি ওর হয়েছিল। আমার ইচ্ছা ওরা ঠিক মতন স্কুলে যায় না, বড় ছেলেটাও গেল না, মেজে ছেলেটাও গেল না। ওই স্কুলে যায় বাড়ির থেকে চলে যায় বাসায়, ওইদিকে যাই কোথায় যাই বসে থাকে। আমি তো প্রচুর পরিমাণে ওদের আহ্বান দিয়ে চেষ্টা করতেছি যে ওদের মানুষ করার মতন। আমি যখন স্কুলে ভর্তি হই, তো স্কুলে ভর্তি হওয়ার পর টিচাররা আমাকে অনেক চাপ দেয়, তোমার স্কুল ড্রেস বানাও। তো আমার পারিবারিক দারিদ্রতার কারণে আমি স্কুল ড্রেস কিনতে টাকা জোগাড় করতে পারি না। যার কারণে একদিন হঠাৎ মন খারাপ হয়ে মসজিদের আশেপাশে গেলাম। তখন এই খারাপ বুদ্ধিটা আমার মাথায় আসলো যে আমি এই কাজটা করে হয়তো কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে হয়তো আমার স্কুল ড্রেসটা কিনতে পারবো। তো যাই ওইখানে, যাওয়ার পর আমি নিয়ে আসি, বাইরে হয়ে আসি, কিন্তু ওই এলাকার লোকজন দেখার পর আমাকে মানে ধরে মারধর করার পর পুলিশের হাতে দেয়। তারপর পুলিশও আমাকে অত্যাচার করে। পুলিশ আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আমাকে নিয়ে বক্সের ভিতরে রাখার পর যখন আমার বাবা মা ওইখানে যায়, তখন আমার নাম লেখায় ডায়েরিতে। আমার ডায়েরি করার পর আমাকে বড় একটা লাঠি দিয়ে আমাকে 2টা বাড়ি মারে, পিছে 2টা বাড়ি মারার পর হয়তো একটু কষ্ট পেয়েছিলাম। তারপর নিয়ে বক্সের ভিতরে আটকে রাখে রাত 9টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত ওই বক্সের ভিতরে রেখে দেয়। শিশু আইন 2013, এই আইনটা সৃষ্টির আগেও কিন্তু শিশু বান্ধব আইন ছিল, সেটা 1974 সালে শিশু আইন ছিল। সেই আইনে যে আমরা বিচার করতাম, সেই আইনের সাথে আমাদের বেসিক 2টি পার্থক্য হয়েছে। সেটি হচ্ছে, একটা প্রধান পার্থক্য হচ্ছে 1974 সালের আইনে শিশুদের বয়স আমরা যেটা বিবেচনা করতাম সেটিতে আমরা 16 বছর ধরতাম, কিন্তু বর্তমানে এখন যেই 2013 সালে শিশু আইন হয়েছে সেখানে আমরা শিশুদের বয়স আমরা 18 বছর পর্যন্ত বয়সী যে কোনো ব্যক্তিকে আমরা শিশু হিসেবে গণ্য করছি। সেইটার উপরে ভিত্তি করে আমরা চার্জ গঠন করতাম, কিন্তু এখন একটা খুব সায়েন্টিফিক একটা বিষয় হয়েছে যে আসলে অপরাধ সংগঠনের সময় শিশুর মানসিক অবস্থাটা কেমন হয় সেইটাকেই আমরা বিবেচনায় এনেছি এবং সেই বিবেচনার লক্ষ্যেই
আমরা অপরাধ সংঘটনের সময় শিশুটি প্রকৃত অর্থেই শিশু ছিল কিনা সেটার উপর নির্ভর করে আমরা হচ্ছে যে এই মামলাটা শিশু আইনে চলমান থাকবে কি না অ্যাডাল্ট হিসেবে আমরা মামলাটা পরিচালিত করব, এই দুইটা বেসিক পার্থক্য আসলে আমাদের এই নতুন আইনে হয়েছে। শিশু আইন 2013 বাস্তবায়নে আমরা কাজ করছি এবং সেই অনুযায়ী থানাতে শিশু বিষয়ক ডেস্ক থাকার কথা, থানাতে শিশু বিষয়ক কর্মকর্তা থাকার কথা, সেটা সব থানাতে নাই, কোনো কোনো থানাতে আছে নামে মাত্র। খুলনাতে শিশু সুরক্ষায় আমি এই 1 বছরেরও বেশি সময় ধরে কাজ করছি এবং এই সময়ের ভিতরে যে কাজগুলো আমরা করেছি প্রায় 69 জন শিশুকে থানা থেকে আমরা পরিবারে পুনর্বাসন করেছি এবং সেই শিশুদেরকে সংশ্লিষ্ট এলাকার কিশোর কিশোরী ক্লাবের সাথে ইনভলভ করেছি। সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট, লাইফ স্কিলের ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছে। এখানে আমরা শিশুদের নিয়ে বিশেষ করে আমাদের চাকরি ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে শিশু আইনের বাস্তব প্রয়োগটা আমরা দেখি। ধরুন আমরা কিছুদিন আগে একটা ছেলে মাদক বিক্রি করে, মাদক সেবন করে এবং সে ছিনতাই করে, এরকম ক্যাটাগরির সমস্যাগুলো আমাদের সামনে বেশি পড়ে। তো চেষ্টা করি যারা মাদক বিক্রয় করে, যেসব শিশুরা যারা মাদক বিক্রয় করায় তাদেরকে আমরা ধরার চেষ্টা করি এবং ওই যে বাচ্চা শিশু যাদেরকে আমরা থানায় নিয়ে আসি তাদের গার্জেনের দেখে বিভিন্ন এনজিও আছে এবং আমরা উপস্থিত থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই জিনিসটা খারাপ, এটা করলে এই সমস্যা বা ভবিষ্যতে তোমার এই আইনে এই শাস্তি আছে, ব্যাখ্যা দেওয়ার পরে তখন সংসদের জন্য তার গার্জেনকে দিই। শিশু বিষয়ক দায়িত্বে থাকাকালীন থানায় যখন কোনো অপরাধী শিশু কোনো অপরাধের জড়িত হয়ে থানায় আসে তখন আমরা তাদেরকে হেফাজতে নেই এবং তাদেরকে আমাদের নিয়মিত আসামির সাথে না রেখে এটা আলাদাভাবে তাদেরকে রাখি এবং তাদেরকে সুন্দরভাবে এবং শালীনতার সাথে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আমরা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করি। তারপরে তাদেরকে সংশোধনের জন্য, কারণ একটা শিশু সে কখনোই একেবারে অপরাধী হয়ে ওঠে না, তাদের যথেষ্ট সংশোধনের সুযোগ আছে এবং তার জন্য আমরা আমাদের প্রবেশন কর্মকর্তাকে সংবাদ দিই। তার মাধ্যমে যদি এই শিশুগুলি আমাদের লোকালি হয় তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের গার্জিয়ানকে আমরা আমাদের ইউনিসেফ কর্তৃক পরিচালিত জেজেস সংস্থার মাধ্যমে তাদেরকে UNICEF is now working with that institution. We are providing some support. We are providing special human resource for those institutions. We are introducing the case management system for individual children, the present situation, the assessment and the intervention plan, and then how we are going to move on. We are going to finish those cases and bring those children out, especially those who are doing the petty offences. তারপর প্রজেক্টর অফিসাররা আমাকে গিয়ে ছাড়াই নিয়ে আসে, মানে কতগুলো শর্ত দেয়, শর্ত দেওয়ার পর ওই শর্ত অনুযায়ী যদি আমি চলতে পারি তাহলে আমাকে ছাড়াবে, আর যদি না চলতে পারি তাহলে আমাকে ছাড়াবে না। শর্তগুলো হলো প্রতিদিন স্কুলে যেতে হবে, তারপর বাজে আড্ডা দেওয়া যাবে না, বাজে নেশা করা যাবে না, তারপর রেগুলার ক্লাবে আসতে হবে, তারপর যে দেশের সঙ্গে মানে যোগাযোগ রাখতে হবে, তারপর মানে কোনো খারাপ বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া যাবে না, এসবই আরও কিছু ছিল। যেভাবে মেহেদী হাসান গাজী সহ আরও অনেকে 69 জন এরা আছে, মেন স্ট্রিমে চলে আসছে, তারা ভালো জীবনযাপন করছে। আমরা আশা করি এই প্রজেক্টটা চলমান থাকুক। এই প্রজেক্টটা যদি ইউনিসেফ চলমান রাখে, জেজেসের মাধ্যমে হোক বা অন্য যে মাধ্যমেই হোক, এই প্রজেক্টটা যদি খুলনায় চলমান থাকে। জেজেস আমাদের একটা ক্লাব করে দিয়েছে 30 নম্বর ওয়ার্ড ইউনিসেফের মাধ্যমে। সেই ক্লাবে আমরা প্রতিদিন যা আশা করি, ক্লাবে একজন এনিমেটর আছে, প্রতিদিন সেশন নেয়। সেশন নেওয়ার পর তারাই আমাদের শিখায় যে জীবন বলে এটাকে, জীবন বলে এটাকে, দক্ষতা বলে জীবন দক্ষতা এটাকে বলে, তারপর আবার জীবন দক্ষতার উপাদান কয়টা। তারপর আমাদের বিভিন্ন ট্রেনিং আসে ইউনিসেফের মাধ্যমে, আমার বিভিন্ন ট্রেনিং আসে, সেই ট্রেনিংয়ে যাই, ট্রেনিং থেকে এইসব শিখায়। হ্যাঁ, পরিবর্তন হয়েছে আগের থেকে একটু। হ্যাঁ, আগের থেকে একটু ভালো হয়েছে, স্কুলেও যায়, জেসিসিতেও যায়, আর সময়তে যায় না, দেখা যাচ্ছে 2 দিন গেল তা 2 দিন গেল না। And now when I see Mehdi, a big change. He really realized what went wrong. He now wants to make a new life. The community around him is also pleased because he gives an example for the community as well as for the police and other people that a child
do a petty offense once is not a criminal. He can change. If you give him a chance, he can change. He can have a better life. তা ভবিষ্যতে যদি এই ব্যাপারে সরকার আরও একটু দৃষ্টি দেন যে প্রতিটা থানা পর্যায়ে শিশুদেরকে জন্য আলাদা একটা কেয়ার নেওয়ার জন্য ব্যবস্থা করেন, সেটা আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ শিশুদের জন্য সেটা আরও মঙ্গলজনক। শিশুদের মঙ্গল মানে দেশের মঙ্গল, আমাদের মঙ্গল। আমার মনে হয় যে আমার মতন যেরকম আমার আগের পরিস্থিতির মতন যে যত শিশু আছে তারা যদি কখনো এরকম ধরা খায়, পুলিশের কাছে এরকম যদি আটক হয়, তো তাদেরকে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য আরেকটা করে সুযোগ দেওয়া উচিত। কারণ আমি যেরকম একবার সুযোগ পাইছি, সুযোগ পেয়ে আমার জীবনটাকে আমি উন্নত করতে পারতেছি, তো আমার মনে হয় যে তারাও পারবে, তারা এরকম তাদের জীবনটাকে উন্নত করতে পারবে।